নমস্কার। এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি হীরেন চট্টোপাধ্যায়ের লেখা পরকীয়া। কুড়ি পেরোলেই বুড়ি, মেয়েদের সম্বন্ধে এমন একটা কথা চালু আছে বটে, কিন্তু কুড়ি দুগুণে 40 পেরিয়েও বন্যা যদি নিজেকে বুড়ি মনে করতে না পারে, তার জন্যে দোষটা সম্পূর্ণ ওকে দেওয়া যায় না। বাবাকে বন্যা দেখে এসেছে জন্ম রোমান্টিক। এই কবছর আগেও যখন গিয়ে থেকেছিল কদিন বাপের বাড়িতে, মায়ের কাছে সবার আর্জি পাস করতে পারেনি। বাবা বলেছে, সারাদিন যত খুশি হাম্বা হাম্বা করো, রাত্রির বেলা আমাদের অনেক নিজস্ব গল্প থাকে, তখন আমাদের ডিস্টার্ব করবে না। মা মুখে বলেছে বটে ভীমরতি, কিন্তু বুঝিয়ে দিয়েছে এতে মায়েরও বিশেষ আপত্তি নেই। মেয়েকে রোমান্টিক করে গড়ে তুলতে চেয়েছিল বাবা, নিজেও বই পড়তো প্রচুর। মেয়ের ওপরও বই পড়বার ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না। শেষের কবিতা ছিল বাবার কাছে সবচেয়ে প্রিয় বই। তার মেয়ের নাম রেখেছিল, না, লাবণ্য একটা কমন হয়ে যাবে বলে, বন্যা। ইচ্ছে ছিল স্বামী হিসাবে একটা অমিতকে খুঁজে বার করবে, পারেনি। জামাইয়ের নাম রাহুল, কিন্তু সে কবি, পত্রপত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়। বিয়ের আগেই একটা কবিতার বই প্রকাশিত হয়েছিল। যদিও পেশায় সে ছিল কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা হিসাবে অ্যাকাউন্টেন্ট। বাবার প্রধান্যতায় বন্যা বিদ্যালয়ে থাকতেই ব্যোমকেশ বাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বইপত্র শেষ করে ফেলেছিল। কলেজে পড়বার সময় শেষের কবিতা পড়তো বাবা আর ও দুজনে মিলে। বিয়ের পর সর্বসমক্ষে বরকে যে সম্বন্ধে করুক, অন্তরঙ্গতার সময় ডাকতো মিতে বলে। ভারী অদ্ভুত দাম্পত্য সম্পর্ক তৈরি করেছিল ওরা। রাহুল ওকে পড়িয়েছিল মুস্তফা আলীর শবনম। সেই উপন্যাসে একটা প্রিয় কথা শুনিয়েছিল ওকে, তুমি আমার মিলনে অভ্যস্ত হয়ে যেও না, বিরহেও অভ্যস্ত হয়ে যেও না। অর্থাৎ অভ্যস্ত ব্যাপারটায় থাকা চলবে না। কি করে সেটা হবে? ঠাট্টা করে বলেছিল বোধহয়। পরকীয়া, আহা, পরকীয়া না থাকলে দাম্পত্য জমে? সে কি, তোমার কাউকে ভালো লাগলে তার সঙ্গে আলাপ করবে, আমার কাউকে ভালো লাগলে আমিও তার সঙ্গে আলাপ করব। আমি তো জানতে পারলেই তার সঙ্গে চুলোচুলি করব, অবশ্য তোমাকেও ছেড়ে দেব না। আমিও তাই। তুমি অন্য কারোর সঙ্গে মিশছো, সেটা আমি সহ্য করতে পারবো না, ঝগড়া করব আমিও। তাতে লাভ? মধুর দাম্পত্য, ঝগড়াঝাটি মান অভিমান ছাড়া দাম্পত্য জমে? আর এসবের জন্যেই তো চাই পরকীয়া। এসব অবশ্য দাম্পত্য আলাপের অঙ্গ। বউ হয়ে রাহুলের সংসারে যখন এলো বন্যা, তখন এই ঘনিষ্ঠতার সুযোগ ছিল। সংসার অবশ্য বিরাট, এমনিতে এক ছেলে এক মেয়ে। মেয়ে সুজাতার বিয়ে হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে। শাশুড়ির বহুপ্রীতিও ছিল স্বাভাবিক রকমেরই। অফিস থেকে ছেলে ফিরে না আসা পর্যন্ত যথেষ্ট সান্নিধ্য দিতেন। ছেলে ফিরলেই তার অন্যত্র ব্যস্ততা বেড়ে যেত। শ্বশুর গোটাকত খবরের কাগজ নিতেন। সন্ধেবেলা খুঁটিয়ে কাগজ পড়া ছিল তার হবি। সংসার বড় ছিল এই জন্যে যে সেখানে আরো দুজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তারা দুই আইবুড়ো পিসি, বকুল এবং ঝর্ণা, সংক্ষেপে বোকা পিসি ঝোকা পিসি। দুজনেই অধ্যাপিকা। তাদের আলাদা ঘর ছিল এবং তারা নিজেদের পড়াশোনার বাইরে অন্য কথাবার্তা বলা বিশেষ পছন্দ করতেন না। এটা ছিল বন্যা যখন সবে 20 পেরিয়ে সংসারে এসেছে তখনকার কথা। 20 বছর পরে ছবিটা গেছে একেবারে পাল্টে। না, শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো সমস্যা নেই। শাশুড়ি বছর 6-7 আগে দেহান্তরিত হয়েছে। তারপর শ্বশুরের কথাবার্তা আরো অনেক কমে গিয়েছে। তিনি দিনের বেশিরভাগই সময় ক্রাসওয়ার্ড পাজল নিয়ে ব্যস্ত থাকেন এবং বিকেলে
এক বাল্যবন্ধু এলে একটু বেড়ান বা গল্প সল্প করেন। সংসারের সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে। পিঠোপিঠি দুই ছেলে, অরুণ আর বরুণ। একজন ক্লাস 3, অন্যজন 4। দিব্যি আছে দুই ভাই। তাদের আলাদা ঘর আছে, টিভি আছে, ভিডিও খেলা আছে, প্রাইভেট মাস্টার মশাই আছে। সুতরাং মা বাবাকে ভালোবাসে খুবই, কিন্তু সর্বক্ষণ গায়ে সেটে থাকার ন্যাকামি নেই। সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। যে কোনো কারণেই হোক, সুজাতাদের সন্তানাদি হয়নি। এই কারণেও তার শ্বশুরবাড়ি তার প্রতি খুব প্রসন্ন ছিল না। তার উপর বছর পাঁচেক আগে আকস্মাৎ পথ দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। অলক্ষণে বইয়ের প্রতি নির্যাতনের মাত্রা বাড়ে। সহ্যের বাইরে চলে যাওয়ায় রাহুল তাকে নিয়ে এসেছে নিজের কাছে। অসহায়া ননদটির প্রতি বন্যার সহানুভূতির কোনো অভাব নেই, কিন্তু বৌদির ছায়া সঙ্গিনী হয়ে পড়বে এটাও সে চায়নি। তবু হয়তো রাহুলের অফিস থেকে ফিরে আসবার পরে খানিকটা সময় ননদকে একটু ম্যানেজ করে অন্য কোনো যে কাজে ব্যাপৃত রাখা যেত। কিন্তু মূর্তিময়ী অসুবিধে হয়ে দেখা দিয়েছে বিদুষী দুই পিশাশুড়ি, বোকা এবং ঝোকা। কলেজ থেকে তারা রিটায়ার করেছেন, বছর খানেক হলো। কলেজে পড়াবার সময় লেখাপড়ার প্রতি যে পরিমাণ উৎসাহী ছিলেন, সাংসারিক ব্যাপারে ততটাই ছিলেন উদাসীন। অবসর নেবার পর চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। লেখাপড়ার ধার কাছ দিয়ে যান না। দেখলে মনেই হবে না পড়াশোনার সঙ্গে কোশমিন কালেও কোনো সম্পর্ক ছিল তাদের। বদলে বন্যাকে সংসার সম্বন্ধে শেয়ানা করবার জন্যে এমন উঠে পড়ে লেগেছেন যে বন্যার প্রাণ ওষ্ঠাগত। রাহুলের তাড়া থাকে সকালে বেরোবার সময়। কাজে ফিরে আসে যখন ঝাঁপিয়ে পড়েন দুজন একসঙ্গে। কারণ স্বামী স্ত্রীকে এক জায়গায় পেলে কথামৃত শোনাবার সুবিধা হয়। মাস 6 ধরে বোঝাবার চেষ্টা করে যাচ্ছেন। অরুণ বরুণকে রাহুল নিজেই যেন অফিস থেকে ফিরে একটু নিয়ে বসে, কারণ প্রাইভেট মাস্টার মশাইকে দিয়ে ওসব কাজ হয় না। রাহুল বলবার চেষ্টা করেছিল, আপনারা দুই বিদেশি অধ্যাপিকা থাকতে কিনা আমি, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। সেটা সঙ্গে সঙ্গে উড়িয়ে দিয়ে বোকাঝোকা পিসিমা বলেছেন, অসম্ভব, পড়াশোনার মধ্যে আমরা আর নেই। তাছাড়া বাবা ইজ বাবা, এসব ব্যাপারে বাবার কোনো বিকল্প নেই। ক্রমাগত বাস্তবে ধাক্কা খেয়ে রোমান্স যখন কলে পড়া ইঁদুরের মতো চেপটে গেছে, ক্লান্ত এবং বিধ্বস্ত বন্যা করুণ চোখে চেয়েছিল রাহুলের দিকে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর চাউনির অর্থ বুঝে রাহুল বলেছে, বাঁচতে গেলে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিছুই বুঝলাম না। সহজ কথা, আমার অফিসে কাজের চাপ পড়ে যাবে, ফিরতে অনেক দেরি হয়ে যাবে আমার রোজ। তাতে আমার কি সুবিধে হলো? তোমারও কেনাকাটার ব্যাপার থাকবে, সন্ধে ছাড়ার সময় কোথায়? ইল্লি, সংসার সম্বন্ধে দুজন জ্ঞানদায়িনীকে এড়িয়ে আমি বেরিয়ে পড়বো? যদি বা পড়ি, ননদিনী রায়বাগিনীকে ছেঁটে ফেলবো কি করে? তাহলে আমাদের সম্পর্ক ভালো করার একটাই উপায়, বলে ফেলতে আজ্ঞা হোক, সম্পর্কটাকে খুব খারাপ করে ফেলা। আবার হেয়ালি করছো মিতা? হেয়ালি নয় বন্যা, সংসারে প্রবেশ করার সময় একবার বলেছিলাম, উপহাস বলে মনে করেছিলে, সেটা ছিল আসলে নির্মম সত্য। সেটা কি? পরকীয়া। প্রথম যৌবনে পালন করতে পারিনি, শেষ যৌবনে পালন করো, শান্তি পাবে। তোমার সুবিধা আছে, দিয়ে বেড়া ভাঙার। তুমি ছাড়া গরু, আমার ইচ্ছে থাকলেও বিচারিণী হবার সুযোগ নেই। আমি বাঁধা গরু। কোন কালে বাস করছো তুমি? কম্পিউটার আছে, চ্যাটিং আছে, দূরাভাষ যন্ত্র আছে। স্বেচ্ছাচারী হতে গেলে বেড়া ভাঙতে হবে নাকি? বলছো পরে সামলাতে পারবে তো? পরপুরুষকে না পরস্ত্রীকে?
জোরটা যদি নিজেদের থাকে তাহলে পারবো, রাহুল বলেছে। চেষ্টা করে যাও প্রাণপণে, আমি বলছি সুফল ফলবে। মানে, ঘর ভাঙা না ঘর জোড়ার? অবশ্যই পরেরটা। ব্যভিচার না করলে মানুষকে কেউ মানুষ বলে গণ্য করে না। আমি একটা দুগ্ধপোষ্য স্বামী এবং তুমি সাধ্যী স্ত্রী। গন্ডগোলটা হয়ে গেলেই দেখবে আমার জ্ঞান দেয়নি পিসিরা আমাকে সমঝে চলছেন, বেশি ধারে কাছে আসছেন না। আর আমি, তুমি তখন আর ললিত লবঙ্গলতা বৌমা নও, বন্যা নামের এক বিদ্রোহিণী নারী। এতক্ষণ গল্পের যেটুকু বলা গেল সেটা হলো মূল গল্পের প্রস্তাবনা মাত্র। গল্পটা শুরু হবে এইবার। সন্ধে হয়ে গিয়েছে। শ্বশুরকে এবং দুই পিসশাশুড়িকে চা দিয়ে এসেছে বন্যা। ননদ ঠাকুর ঘরে সন্ধে দিতে গেছে। বোকা পিসি চায়ের কাপ হাতে বন্যার ঘরের দিকে ঢুকছিল। রাহুল তো আজকাল 9টা-10টার আগে ফেরেই না। কি যে এত রাজ্যের কাজ তা বুঝি না। তোমাকেই কথাটা বলি বৌমা, সময় করে ওকে। বন্যার ঘরে ঢুকে ভুরু কুঁচকে উঠল পিসির। বন্যা ফোন করছে কাউকে, হাসি হাসি মুখে কথা বলছে। এতই মগ্ন যে পিসির আগমন পর্যন্ত টের পায়নি। বলেই চলেছে, তবু ভালো ফোন করলে। কোনোদিনও যে পরিচয় ছিল আমার সঙ্গে সে তো ভুলেই গিয়েছিলে। যাকে, আসল কথা বলো। বৌমা, বোকা পিসি বন্যার দিকে চেয়ে বললেন, কে ফোন করেছে? বাবা, বলো কি, 2 ছেলেও হয়ে গিয়েছে? হায় রে, আমি ভাবি বুঝি আমার কথা ভেবে ভেবে তোমার ঘুম হয় না, তা বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবে না? বৌমা, অধ্যাপিকা ভঙ্গিমায় গলা চড়িয়ে ডাকলেন পিসি, আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমায়। ফোনের মুখটা চেপে ধরে এদিকে চেয়ে বন্যা বললে, ফোন করতে করতে কথার জবাব দেওয়া যায় না পিসিমা, যা জিজ্ঞেস করার পরে করবেন। ফের ফোনের মুখ থেকে হাত সরিয়ে বলল, হ্যাঁ, যা বলছিলাম, কবে আসছো বলো বউকে নিয়ে? আরে, শ্বশুরবাড়ি তো কি হয়েছে, আমার শ্বশুরবাড়ি খুব কনসিডারেট। 2 পিসি শাশুড়ির ডাক সাইডে অধ্যাপিকা ছিলেন। চলে এসো, চলে এসো। হুম, জুতো মেরে গরুদান। দাঁত কিরমির করতে করতে ঘরে গেলেন বোকা পিসি। তা গেলেন, কিন্তু দৃশ্যটা ভুলতে পারলেন না কিছুতেই। সুযোগ পেলেই চেপে ধরবেন বৌমাকে মনে মনে স্থির করে রাখলেন। কিন্তু সুযোগটা পাবার আগে ঝর্ণা পিসির কপালেও সেই একই অভিজ্ঞতা জুটল। বলতে যাচ্ছিলেন, কাছাকাছির কাজের মেয়ে খুব কম করে করছে বোধহয়, সময় মতো কাঁচা সায়া ব্লাউজ পাচ্ছেন না তিনি। কিন্তু বলতে গিয়ে দেখলেন, যাকে বলবেন সে নিজের ঘরে ফোন ধরে প্রায় গড়িয়ে পড়ছেন হেসে। বাবা, বলো কি, তোমার পিটি পিটি এত! আগে যখন কথা বলতে তখন তো একেবারে নিপাট ভালো মানুষ, ভাজা মাছটি উল্টে খেতে পারো না, আর এখন বলছো আমার মতো মহিলা তুমি জীবনে দেখোনি? তোমার বউকে বলতেই হচ্ছে ফোন করে। কি বললে? হুম, ঘুষ চায়? এমনিতে হবে না? সত্যি, পারো বটে। কিছুই কি আটকায় না তোমার মুখে? না না, ফোন করো, আমার ভালো লাগে। কথাগুলো তোমার আগের মতোই সুইচি রয়েছে। আরে, আমি কি ইচ্ছে করলে পারি নাকি ফোন করতে? বাড়ির বউ বলে কথা, অত স্বাধীনতা কি আছে নাকি আমার? কমও তো দেখছি না। ফিসফিস করে বলতে বলতে সরে গেলেন ঝোঁকা পিসি। দিদির চোখে পড়েছে একদিন, একটু সাবধানে কথা বলো, এটাই শিক্ষা দিতে এসেছিল ভাইপোর বউকে। এসে যা দেখলেন তাতে তো বাক্য হরে যাবারই কথা। বলবেন কি তাকে?
দেখে শুনে নিজেদেরই তো আক্কেল গুরুম। বৌমা এমনিতে বেশ চলিয়ে বলিয়ে হলেও স্বভাব চরিত্রে যে এরকম গোলমাল আছে সেটা তো আগে কখনো বোঝেননি। অবশ্য নিজের বরের সঙ্গেই যে ওইভাবে ঢলে পড়া ভঙ্গিতে কথা বলে, আগে আগে চোখে তো পড়েছে অনেক। তার চালচলন নিয়ে সন্দেহটা আগেই হওয়া উচিত ছিল, কিন্তু বৌমা নিচে নেমেছে বলেই তারাও নিজেদের সম্মান বিসর্জন দেবেন, এ তো আর হয় না। কার সঙ্গে বৌমা এত ফষ্টি নষ্টি করছে সেটা জিজ্ঞাসা করতেও তাদের রুচি হয় না। বরং সুজাতাকেই একদিন জানতে বলবেন কথাটা, এরকম ঠিক করলেন। মুশকিল হলো সুজাতাকে মুখ ফুটে কথাটা বলবার আগেই সুজাতা নিজেও এ ঘটনার সাক্ষী হয়ে পড়ল। অরুণ বরুণ মাস্টারমশাইয়ের কাছে পড়তে বসার আগে দুধ দিয়ে কর্নফ্লেক্স খায়। দুধটা কেটে গেছে আজ। ওদের কি খেতে দেবে জিজ্ঞাসা করতে ঢুকেছিল বৌদির কাছে। গিয়ে দেখলো হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ছে বন্যা। বলছে, বলতে পারলে তুমি কথাটা? তুমি কি গো, ঠাট্টা করেও কি এমন কথা বলতে আছে? তোমার বউ শুনলে কি ভাববে? এই দেখো আবার সেই প্রস্তাব। আরে বাবা, আমি একটা গৃহবধূ, তোমার সঙ্গে সন্ধেবেলা আমি যাব নাটক দেখতে? স্বামী, আমার স্বামী দেবতাটি আজকাল রাত 10টার আগে বাড়ি ফিরছেন না। জানি না তিনি আবার কোনো নতুন প্রেরণার সন্ধান পেয়েছেন কিনা। হ্যাঁ, না না, বলেন তো অফিসের কাজের খুব চাপ পড়েছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত কি অফিস খোলা থাকে? কি জানি বাপু। এই, না না, দু একদিন অন্তর ফোন করবে। লক্ষ্মীটি, তোমার এই ফোনটুকুর আশাতেই থাকি আমি সারাদিন। কথা বলবে কি সুজাতা, পালাতে পারলে বাঁচে। দৌড়ে গিয়ে বললে পিসিদের, তোমরা একটা বিহিত করো এবার, নইলে কিন্তু বৌদি একেবারে হাতের বাইরে চলে যাবে। হাতের বাইরে যে চলে যাচ্ছে এটা ওরাও বুঝতে পারছিলেন, কারণ ব্যাপারটা ক্রমশ প্রায় নিয়মিতই হতে চলেছে। প্রথম দিকে ছিল 5-7 মিনিট, বাড়তে বাড়তে সেটা এখন 20-22 মিনিটে দাঁড়িয়েছে। এদিকে সরল সাদাসিধে দেখতে হলে কি হয়? তাহলে ঠিক আছে, শনি রবি রাহুলের ছুটি, সে দুটো দিন কিন্তু ওই বেআক্কেলে লম্পটের ফোন আসে না। বৌমায় বারণ করে দিয়েছে হয়তো, নয়তো সে দুশ্চরিত্র বজ্জাতটারও হয়তো দুটো দিন ছুটি। বউয়ের কাছে পত্নীনিষ্ঠ সেজে বসে থাকে। রোজই ক্লোজ ডোর কনফারেন্স চলে বোকাঝোকা পিসির। স্টেপ তো একটা নেওয়াই উচিত, কিন্তু সেটা কি ঠিক? সেটাই ঠিক করতে পারেন না। যে পর্যায়ে গেছে ব্যাপারটা, সুজাতাকে দিয়ে কিছু হবে না, বলতে ওদেরই হবে। এটা ঠিক, কিন্তু বলবেন কাকে? বৌমা যেমন গভীর জলের মাছ, উল্টোপাল্টা কথা বলে যা হোক একটা বুঝিয়ে দেবে হয়তো। সেই ক্ষেত্রে রাহুলকে বলতে পারলে সত্যিকারের কিছু কাজ হবে হয়তো। সবচেয়ে ভালো হতো কথাটা দাদার কানে তুলতে পারলে, কিন্তু দাদা সংসার থেকে যেমন এলোপ হয়ে পড়েছেন, তিনি এ নিয়ে হয়তো মাথায় ঘামাবেন না। হেসে উড়িয়েই হয়তো দেবেন কথাটা, অথচ উড়িয়ে দেবার মতো যে আর নেই কথাটা সে তো বিলক্ষণ টের পাচ্ছেন তারা। বন্যাকেই কথাটা বলে ফেললেন একদিন দোনামোনা করে। দুপুরে খাওয়ার টেবিলে খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, দাদা উঠে গেছেন খেয়ে, বকুল পিসি বললেন, কত কথা থাকে সংসারে, সন্ধেবেলা যে তোমাকে পাওয়াই যায় না। আমাকে? অবাক হয়ে বললে বন্যা। কেন, আমি তো দিনরাত বাড়িতেই আছি। না, ওই যে কে যেন সন্ধেবেলায় ফোন করে না রোজ। ও হ্যাঁ,
সত্যি পিসিমা, কি অদ্ভুত যে লোকটা না! আর কি মজার মজার কথা বলে, শুনলে আপনারাও হাসতে হাসতে গড়িয়ে পড়বেন। কে লোকটা? কতদিনের আলাপ? অনেক দিনের, বিয়ের আগেই তো আলাপ হয়েছিল। তা এতদিন কোনো যোগাযোগ ছিল না, আজই হঠাৎ ঘন ঘন ফোন করতে আরম্ভ করলো। আরে সেইটাই তো বললাম আমি ওকে সেদিন, একদিন তো মনেই ছিল না আমার কথা। এই 20-21 বছর পরে কি তোমার ভালোবাসা উতলে উঠলো নাকি? ছি ছি, এটা তো বৌমা। না পিসিমা, যা ভাবছেন তা নয়। বিয়ে থাওয়ালা মানুষ, ছেলেপুলে আছে। আসলে ওর কথা শুনলে আমার ভীষণ ভালো লাগতো, তাই ফোনটা এলে আমার ভারী মজা লাগে। আসতে বলো বাড়িতে, আমরা সবাই মিলেই না হয় ওর কথা শুনবো। বলিনি নাকি? সেদিকে ভারী শেয়ানা। বলে, তোমাদের বাড়ি গেলে তুমি কি আর কথা বলার সুযোগ পাবে? বাকি সবাই তখন গল্প গুজব করবেন আমার সঙ্গে। তার মানে তোমার সঙ্গে গল্প করে ও আনন্দ পায়? তাছাড়া আর কি, নইলে মাঝে মাঝে এতক্ষণ ধরে ফোন, খরচাও তো আছে। বলুন পিসিমা। কাটা ঘায়ে যেন নুনের ছিটে গিয়ে পড়ে। কি কথা ছিরি! বকুল পিসিমা বলেন। তা এতই যখন বোঝো, তখন একটু বারণ করতে পারে না বাবু ফোন করতে? কষ্ট লাগে, সামান্য ফোন বই তো নয়, বারণ করব? এইভাবে সবকিছু স্বীকার করে নিলে তার বিরুদ্ধে বেশিক্ষণ জেহাদ চালানো যায়? রণে ভঙ্গ দিলেন পিসিরা, কিন্তু রাগ গেল না মন থেকে, বরং আগুনে ঘৃতাহুতি পড়ল বন্যার এই পিত্তি পোড়ানো কথা শুনে। সুতরাং আর বেশি দেরি না করে রাতে খাওয়ার সময় রাহুলকে একটু একা পেয়ে বকা পিসি যথেষ্ট উত্তেজিত কণ্ঠে বললেন, হ্যাঁ রে, কি কাণ্ড শুনেছিস? কিসের কাণ্ড? আরে সেই লোকটার কথা বলছি রে, রোজ রোজ যে উত্ত্যক্ত করে। হ্যাঁ, লোকটা এসেছে নাকি? হকচকিয়ে তাকালো রাহুল। কই, আগে কিছু বলনি তো? না না, আসবে কেন, ফোন করে তো। ও, তাই বলো? রাহুল খানিকটা ধাতস্থ হয়ে বলল, করতে দাও ফোন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি যদি ঠিক থাকি তো কে কি বললো না বললো। তোর কথা কে বলেছে? আমি বলছি। হ্যাঁ, ওর স্ত্রীর কথা তো। কি করব বলো, দোষের মধ্যে ওর একটা ক্লেইম আমি কাগজপত্র ঘেটে উদ্ধার করে দিয়েছিলাম। অ্যাকাউন্টেন্টসে কাজ করি, এরকম টুকটাক উপকার তো করতেই হয় লোকের। ওর বউ একেবারে ভেবেই বসেছে আমি সাক্ষাৎ ভগবান, প্রত্যেকদিন অফিস ছুটির সময় এসে বসে থাকবে আর নানা ছুতো নাতায় গল্প। সে কি, তোর রোজ রোজ দেরি কি ওই জন্যে হয় নাকি? হ্যাঁ, বেশিরভাগ দিনই তাই হয়। হাজার হলেও মেয়ে মানুষ বলে কথা, বেশি রূঢ় কথাবার্তাও তো বলতে পারি না। বায়ানাক্কা তাই দিন দিন বেড়েই চলেছে। মানে? আরে, আজ রেস্টুরেন্টে বসো, কাল আমাকে একটু এগিয়ে দাও, পরে একদিন বলে কি সিনেমা যাব একসঙ্গে। আচ্ছা, এরকম করলে ওর বর রাগ করবে না? তুই অ্যালাউ করিস এসব? মেয়েটাকে সোজা হাঁকিয়ে দিতে পারিস না? কি করি বলো, হাজার হলেও ভদ্র ঘরের মেয়ে। ভদ্র না কচু, ওরা ডাইনি, শাকচুন্নি, ওরা ভ্যাম্পায়ার। পুরুষ মানুষের রক্ত চুষে খেতেই ওদের আনন্দ। ছি 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 খোকা, তুই শেষ পর্যন্ত এইরকম ডাইনির ফাঁদে পা দিলি? ওর বরটাও তো আমাকে শাসায়, সেই জন্যেই ভাবলাম
সে বোধহয় বাড়ির ঠিকানা পেয়েছে, বাড়িতে এসে হামলা করেছে। এর পরেও আর শোনা যায়? কত অধঃপতন মানুষের হতে পারে! জ্বলে পুড়ে মরছিলেন বৌমাটিকে নিয়ে, এ যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল। একসঙ্গে দুটি ব্যভিচার, একান্ত নিজের মানুষ দুজনেই। স্বপ্নেও কি ভাবতে পেরেছিলেন এত অধঃপতন হতে পারে দুজনের? কোনো উপায় ছিল না দাদার কাছে না গিয়ে। দুপুরে যখন বিশ্রাম করছিলেন, পরের দিন চুপি চুপি হানা দিলেন দু বোন তার কাছে। বললেন, তোমাকে বিরক্ত করার কোনো ইচ্ছে ছিল না দাদা আমাদের, কিন্তু শুনলেই বুঝতে পারবে এছাড়া আর কিছু করবারও নেই আমাদের। কেন, এমন কি হলো? কি হলো না তাই জিজ্ঞাসা করো। রাহুল আর বৌমা দুজনেই একেবারে গোল্লায় গেছে। মানে? মানে তোমাকে খুলে বলতে পারবো না। এটুকু শুধু জেনে রাখো, রাহুল একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রাহুল? অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিশ্বাস কি আর আমরাই করেছি? বিশেষ করে সে মেয়ে আবার দু ছেলের মা, তার স্বামী রোজ খোকাকে চোখ রাঙাচ্ছে। কি বলছিস বোকা? আর বৌমা? লীলে খেলায় তিনিও পিছিয়ে নেই। প্রত্যেকদিন সন্ধেবেলা এক মিনসের সঙ্গে ঝাড়া ৮ ঘন্টা প্রেম পর্ব চলছে। বৌমা? হ্যাঁ গো, তোমার আদরের বৌমা। বিশ্বাস না করো? বিশ্বাস আমি করি না। কালই আমি এর হেস্তনেস্ত করব। সন্ধেবেলা সে বেটার ফোন এলেই তোরা আমায় খবর দিবি। এক রুদ্ধশ্বাস নাটকের জন্যে তৈরি সবাই বিকেল থেকে। বন্যাকে তিলমাত্র ইঙ্গিত দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে কাজকর্ম, কথাবার্তা হয়েছে সারাদিন। যা চতুর মেয়ে, একটু আভাস পেলেই বারণ করে দেবে সে বজ্জাতকে। অবশ্য রোজই যে ফোন আসে এমন তো নয়। কপাল দোষে আজই যদি সে ভুলে যায়, তাহলে কিছু করবার নেই। তবে শনি রবি ছুটি গেছে, আজ সোমবার। দুদিনের বিরহের পর আজ চুপ করে থাকবে এরকম মনে হয় না। চুপ করে থাকলো না। ঠিক সময়ে ফোন এসেছে। বন্যা ছুটে গিয়ে ফোন ধরেছে। বলেছে, ওহ, কখন থেকে ভাবছি গলাটা শুনবো। শোনাচ্ছি তোমার গলা। বকুল পিসি ডেকে এনেছে দাদাকে। দাদা নিঃশব্দে বন্যার পিছনে এসে দাঁড়িয়েছে। অবশ্য ফোন এলে বন্যা জগৎ সংসার এমনই ভুলে যায় যে একটু আধটু শব্দ তার কানে যাবার কথা নয়। কিন্তু স্বভাব শান্ত। শ্বশুরমশাই তীব্র নিখাদে বৌমা বলে সম্বোধন করার পরও তা কানে যাবে না, এতটা বাহ্য জ্ঞান শূন্য বন্যা হয়নি। চমকে ফিরে তাকিয়ে বলেছে, বাবা, ফোনটা আমাকে দাও। ফোনটা? মানে? দাও, দেরি করো না। হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়েই বলেছে, হ্যালো, কে বলছেন? আর তারপরই প্রথম কয়েক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়েছিলেন বিমূঢ় হয়ে। তারপরে রিসিভারটা ঠোকাস করে নামিয়ে রেখে দমকা হাসিতে ফেটে পড়েছে। হাসতে হাসতে চোখ মুখ লাল হয়ে উঠেছিল তার। কথা বলতে পারছিলেন না। দৌড়ে এক গ্লাস জল নিয়ে এলো বন্যা। বোকা পিসি ঝোকা পিসি উদ্বিগ্ন হয়ে বলছিল, দাদা, ওরকম করছো কেন? শোনো, একটু শান্ত হও। কি হলো? কি তোমার হলো? দাদা? দাদা হাত দিয়ে ইশারা করে দেখিয়েছিলেন কথা বলতে অসুবিধা হচ্ছিল। বেশ খানিক পরে দু ঢোক জল খেয়ে কোনো রকমে বললেন, বেটা ভারী জব্দ করেছে আমাদের। সে কি, তুমি তাকে কিছু না বলে? কাকে বলবো? সে হতভাগা যে আমার ছেলে রে বকা। কি বলছো?
ঠিকই বলছি, দুই ছেলের বাপ বটে, কিন্তু পরপুরুষ নয়, বন্যারই পুরুষ। আর আমার যতদূর ধারণা, রাহুলের সে মেয়েও দুই ছেলের মা বটে, তবে পর স্ত্রী নয়, নিজেরই স্ত্রী। কি বলো বৌমা? মাথা নিচু করে বন্যা বললে, হ্যাঁ বাবা, কিন্তু কেন? এসব কি জন্যে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মাথায় ঢোকবার জন্যে আর ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। আশা করি হতভাগা তার মধ্যে এসে পড়বে। এসে পড়ল, বুঝিয়েও দিল, সলজ্জ ভঙ্গিতে বলল, আমাদের নিজেদের কথা বলার জন্যও তো একটা সময় চাই বাবা। নিরিবিলি সেটুকু সময় আমরা পাচ্ছিলাম না, তাই ভাবলাম গল্প তো অন্যভাবেও হতে পারে। হ্যাঁ, পয়সা একটু খরচ হচ্ছিল বটে, তবে বেশ একটা নতুনত্বের স্বাদ পাচ্ছিলাম। 20 বছরের চেনা মানুষ বলে সবসময় মনে হচ্ছিল না। কাজেই পিসিকে যে কথা বলেছি তার সবটাই মিথ্যে নয় বাবা। আমারও সেই একই কথা বাবা, মাথা নিচু করে বলল বোন। মামলা আমার কাছে এসেছিল, সুতরাং রায়ও আমিই দিচ্ছি, শ্বশুর মশাই বললেন। অরুণ বরুণ যে 1.5 ঘন্টা পড়বে, সে সময়টা এক্সক্লুসিভলি বৌমাদের। সুজাতা, তুই টিভিতে যখন যা সিরিয়াল হয় দেখবি, আর বোকাচোকা চুপ করে বসে থেকে তোদের বুদ্ধিতে মরচে পড়ে গেছে। তোরা ওই সময়টা আমার ক্লাস ওয়ার্ড পাজলে একটু সাহায্য করবি। কথা শেষ করে বন্যার দিকে চেয়ে শ্বশুরমশাই বললেন, রায়টা ঠিক হলো তো বৌমা? বন্যা নীরবে মাথা নিচু করল। আর নীরবতা যে সম্মতির লক্ষণ, সেটা কে না জানে। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম, সেটি হীরেন চট্টোপাধ্যায়ের লেখা পরকীয়া। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।